আমরা এখন চলে আসব আমাদের যে পরবর্তী টপিক, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। সো এখানে আসার আগে তোমাদেরকে একটু বলে রাখি, আমরা যে এতক্ষণ নিউক্লিক অ্যাসিড সম্পর্কে পড়লাম, এই নিউক্লিক অ্যাসিড এটাই কিন্তু দুই রকম, ঠিক আছে? দুই রকম নিউক্লিক অ্যাসিড আমরা পাই। একটা হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে আর নিউক্লিক অ্যাসিড বা রাইবো নিউক্লিক অ্যাসিড। একটাকে আমরা বলি ডিএনএ, একটাকে আমরা বলি হচ্ছে আরএনএ, তাই তো? তাহলে দেখো, তোমাদের কিন্তু বুঝেই গেছো যে আমরা যে ডিএনএ এবং আরএনএ জানি এদের সম্পর্কে। এরা এরা আসলে কি? এরা হচ্ছে আসলে নিউক্লিক অ্যাসিড, তাই তো? এবং এদের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো ওই যে আমরা কোন উপাদান নিয়ে রেডি করতেছি নিউক্লিক অ্যাসিড, সেটার উপর আসলে পার্থক্যটা হয়ে যায়। জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিই, আমরা কিন্তু সুগারে আমাদের দুটো অপশন ছিল, একটা ছিল রাইবোজ সুগার, একটা ছিল ডিঅক্সিরাইবোজ সুগার। যদি তুমি রাইবোজ সুগার ইউজ করে নিউক্লিক অ্যাসিড বানাও, তাহলে তোমার নিউক্লিক অ্যাসিডটার নাম হবে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আর যদি তুমি ডিঅক্সিরাইবোজ সুগার ইউজ করে নিউক্লিক অ্যাসিড বানাও, তাহলে তোমার সুগারটার নাম হবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এছাড়াও ক্ষারের মধ্যেও কিছু পার্থক্য আছে, যেমন হচ্ছে পাইরিমিডিন ক্ষারের মধ্যে থায়ামিন যে ক্ষারটা ছিল, সেটা ডিএনএতে ইউজ করা হয়, আর থায়ামিনের পরিবর্তে আরএনএর ক্ষেত্রে আমরা ইউরাসিল ইউজ করি। এই হচ্ছে স্ট্রাকচারাল কিছু ডিফারেন্স আছে ডিএনএ এবং আরএনএর মধ্যে। ফাংশনাল তো পার্থক্য আছেই, আরও অনেক পার্থক্য আছে। জাস্ট আমি হচ্ছে নিউক্লিক অ্যাসিড বানানোর ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএর মধ্যে কী পার্থক্য হয় সেটা তোমাদেরকে একটু বলে রাখলাম। আচ্ছা, তাহলে এখন আমরা ডিএনএ সম্পর্কে পড়ব। ডিএনএ হচ্ছে জীবনের আণবিক ভিত্তি। দেখো, জীবনের আণবিক ভিত্তি। এবং ডিএনএটাও আসলে কি? একটা নিউক্লিক অ্যাসিড, তাই এটাকে আমরা বলতে পারি নিউক্লিওটাইডের দীর্ঘ পলিমার। এটাকেও কিন্তু আমরা নিউক্লিওটাইডের একটা পলিমার বলতে পারি। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমাদের জন্য, যে একটা মানুষের ডিপ্লয়েড কোষে প্রায় 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকে, এবং প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 গ্রাম ডিএনএ থাকে। এগুলো হচ্ছে ছোট ছোট ইনফরমেশন, তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। এখানে দেখো ডিএনএ দেখতে কেমন, এটা নিয়ে কিন্তু আমাদের দুই ধরনের আমরা ডিএনএ পাই। একটা হচ্ছে আমরা দেখি ডিএনএ সূত্রাকার, আবার কোথাও দেখি আমরা ডিএনএ বৃত্তাকার। তো এটা তোমরা এই চ্যাপ্টারের শুরুর যে ক্লাসটা, একদম প্রথম ক্লাসে আমি আলোচনা করেছি আদি কোষ এবং প্রকৃত কোষ যখন আমরা পড়েছিলাম, সেখানে আমি বলেছি যে আদি কোষের ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, এবং আদি কোষ যারা, অর্থাৎ তুমি আদি কোষের যে উদাহরণগুলো চিন্তা করো, সেই সেই কোষগুলোর মধ্যে তুমি হচ্ছে বৃত্তাকার ডিএনএ পাবা, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, হ্যাঁ। আর যারা হচ্ছে প্রকৃত কোষ, যেমন একদম আমাদের যে শৈবাল ছত্রাক থেকে শুরু করে বাকি সবাই হচ্ছে প্রকৃত কোষ, নগ্নবীজি, আবৃতবীজি, বা হচ্ছে মানুষ, আমাদের কথাও চিন্তা করো, আমাদের প্রকৃত কোষে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে সূত্রাকার ডিএনএ, তাই তো? সো এই হচ্ছে ডিএনএ আকার নিয়ে কিছু কথাবার্তা। এছাড়াও ডিএনএ নিয়ে আরও অনেক কথাবার্তা আছে, আমরা এখন সেদিকে যাব না। আমাদের বইয়ের যে টপিকটা, সেখানেই আমরা আছি। আমরা ডিএনএর যে মডেল বা ডিএনএ দেখতে কেমন, এই যে জিনিসটা, সেটা সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তো তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন সিকিউতে আসে, সেটা হচ্ছে যে ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল, সেটা সেটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়, এবং ডিএনএর ছবি তোমাদের কিন্তু পরীক্ষায় আঁকতে হয়। সো আমরা এখন ডিএনএর ছবি এবং ডিএনএর যে মডেলটা, সেটা কেমন বা কিভাবে আমরা শিখবো, জানবো, সেটা সম্পর্কে আলোচনা করব। সো এখানে তোমরা দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছ, যারা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক নামে পরিচিত, এবং ওনারাই আমাদেরকে সেই ডাবল হেলিক্স মডেলটা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, এবং ওনাদের মাধ্যমে কিন্তু আমরা এটা সম্পর্কে জানতে পেরেছি। সো আমরা এখন ওনাদের দেওয়া সেই মডেল, যার কারণে কিন্তু ওনারা নোবেল পুরস্কারও পেয়েছেন, সেই মডেলটা আমরা এখন কিন্তু জানবো, ঠিক আছে? সো এটা জানার জন্য আসলে এখানে আমরা একটু শেফ হয়ে যাব। সো আমার সাথে আছে আমাদের একজন শেফ। সো সে হচ্ছে আমাদেরকে ডিএনএ রান্না করে দেখাবে, ঠিক আছে? সো এই যে এখানে বলছে যে সে আজকে আমরা রান্না করবো মজার একটা জিনিস ডিএনএ, এবং তার জন্য আমাদের কী কী জিনিস লাগবে। ওকে, সো ডিএনএ যেহেতু নিউক্লিক অ্যাসিড, সো আমাদের ওই 3টা জিনিস লাগবে। বাট এখন আমরা একটু স্পেসিফিক হয়ে যাব, যে ডিএনএর জন্য আমাদের কোনটা কোনটা লাগবে সেটা আমরা নিয়ে নিব, ঠিক আছে? সো আমাদের শেফ দেখো চুজ করেছে প্যান্টোজ সুগার হিসেবে ডিঅক্সিরাইবোজ সুগারটা আমরা নিচ্ছি, রাইবোজ সুগার নিচ্ছি না, ডিঅক্সিরাইবোজ সুগার নিচ্ছি, এবং নাইট্রোজেন ঘটিত ক্ষার হিসেবে আমরা এজিটিসি অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন নিচ্ছি। ইউরাসিল কিন্তু আমরা নিচ্ছি না, এবং হচ্ছে ফসফেট। সো এই 3টা উপাদান যদি আমাদের রেডি হয়ে যায়, তাহলে আমরা ডিএনএ রান্না করা শুরু করে দিতে পারি। সো এই উপাদানগুলো তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, ডিঅক্সিরাইবোজ সুগার দেখতে এরকম, এখানে এই যে হাইড্রোজেন আছে, ওটা নাই। আর তারপর অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন, এরা দেখতে এরকম। আর ফসফেট বা ফসফরিক অ্যাসিড দেখতে এইরকম। সো এই উপাদানগুলো রেডি হয়ে গেলে আমরা জানি যে
একটা যদি পেন্টোজ সুগার আমরা নেই এবং একটা যদি নাইট্রোজেন ঘটিত ক্ষার আমরা নেই, দেখো এখানে এই যে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ঘটিত ক্ষার অ্যাডেনিন, তাহলে আমরা কি বানাতে পারবো? আমাদের কি হয়ে গেল বলো তো? আমাদের কিন্তু একটা নিউক্লিওসাইড হয়ে গেল। এটা দেখতে কেমন, চলো আমরা একটু দেখি। এই যে দেখো আমাদের এটা হচ্ছে কিন্তু আমাদের সুগার, হ্যাঁ, এটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে অ্যাডেনিন ক্ষার। সো আমরা বলেছিলাম যে এই যে 1 নম্বর কার্বনে কিন্তু এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে এবং এখানে কি তৈরি হয়েছে দেখো, ডিঅক্সি অ্যাডিনোসিন নামে একটা নিউক্লিওসাইড তৈরি হয়েছে। আমি তোমাদের কিন্তু থিওরি কিন্তু তোমাদের আগেই পড়িয়ে দিয়েছি, তাই না? আমরা আমরা সব আগেই জেনে আসছি, এখন আমরা জাস্ট প্র্যাকটিক্যালি জাস্ট ছবিগুলো বসায় বসায় দেখছি যেগুলো দেখতে কেমন হয়। সো ডিঅক্সি অ্যাডিনোসিন কিন্তু আমরা দেখলাম তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কি করলাম দেখো, এখন যদি আমরা ফসফেটকে সাথে জোড়া লাগাই দিই বা ফসফেটের যদি একটা ভাব জমায় ফেলে এই নিউক্লিওসাইডের সাথে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব কি, নিউক্লিওটাইড পেয়ে যাব, রাইট? সো এই যে দেখো আমরা ফসফরিক অ্যাসিডকে 5 নম্বর কার্বনের সাথে এখানে ছিল, এর সাথে আমরা কিন্তু ফসফরিক অ্যাসিডকে কানেক্ট করাই দিয়েছি। এটা হচ্ছে আমাদের সুগার, এটা হচ্ছে আমাদের ক্ষার বেস। সো এই হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড তৈরি হয়ে গেছে এবং এই নিউক্লিওটাইডটার নামই কিন্তু আমরা দেখেছিলাম যে ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট। সো এটাই হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড। এখন আমাদের নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ বানাতে হলে অনেকগুলো নিউক্লিওটাইডের একটা পলিমার লাগবে, তাই তো? সো আমরা অনেকগুলো নিউক্লিওটাইড কিন্তু এখানে বানায় ফেলবো। দেখো এই যে আমরা অনেকগুলো এখানে নিউক্লিওটাইড বানায় ফেলছি। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। সো দেখো এগুলো তোমাদের বুঝতে এখন সমস্যা হওয়ার কথা না, বা এই ছবিগুলো তোমাদের এখন এত বেশি কঠিন লাগার কথা না। আমি আবারও দেখাই দিচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের সুগার, এটা হচ্ছে আমাদের ফসফেট বা ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের ক্ষার। সো এই তিনটা জিনিস মিলে এখানেও সেম, এটা সুগার, এটা ক্ষার বেস, এটা হচ্ছে ফসফেট। সো এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবেই জিনিসগুলো তৈরি হয়েছে। সো এরপর আসো আমরা যদি দেখি যে আমরা উপর নিচে এখানে দুটো নিউক্লিওটাইড রাখলাম। আমাদের নিউক্লিক অ্যাসিড বানাইতে হলে আমরা বলতেছি কি অসংখ্য নিউক্লিওটাইড লাগবে, কিন্তু এগুলোকে তো জোড়া দিতে হবে, এগুলোকে তো বন্ধনে আবদ্ধ করতে হবে। সো আমরা এখন কিভাবে বন্ধনে আবদ্ধ করব সেই জিনিসটাই আমরা এখন দেখব, যে দেখো আমরা উপরে নিচে কিভাবে নিউক্লিওটাইডগুলোকে বন্ধনে আবদ্ধ করেছি। আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এইটা হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড ছিল, এইটা আরেকটা নিউক্লিওটাইড ছিল, এইটা আরেকটা নিউক্লিওটাইড ছিল, এইটা আরেকটা নিউক্লিওটাইড ছিল। দেখো এখানে 4টা নিউক্লিওটাইড আছে, তোমরা আশা করি আলাদা করতে পারতেছো। এই যে দেখো সুগার বেস ফসফেট, সুগার বেস ফসফেট, সুগার বেস ফসফেট, সুগার বেস ফসফেট। সো দেখো এখন এরা যে উপর উপর নিচে বসছে, একদম উপর উপরে বসছে। সো এগুলোকে আমরা কিভাবে কানেক্ট করেছি, এই যে কানেকশনের জায়গাটা দেখো তোমরা, এই জায়গাতে কানেকশন হয়েছে, এই জায়গাতে কানেকশন হয়েছে, এই জায়গাতে কানেকশন হয়েছে। সো কানেকশনটা কার সাথে কার হয়েছে দেখো, এখানে ছিল 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর কার্বন। তাহলে এই 3 নম্বর কার্বনের সাথে এই যে নিচের যে নিউক্লিওটাইড তার যে ফসফেট, সেটা কিন্তু একটা কানেকশন হয়েছে। দেখো এখানে 3 নম্বর কার্বনের সাথে ফসফেটের কানেকশন হয়েছে, 3 নম্বর কার্বনের সাথে ফসফেটের কানেকশন হয়েছে। ওই পাশে আমরা আরও ভালো করে দেখতে পাচ্ছি, এই যে এইটা একটা নিউক্লিওটাইড, এখানে কি আছে, থায়ামিন আছে, তার মানে এটা হচ্ছে কি থাইমিডিন মনোফসফেট। এখানে একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে অ্যাডেনিন আছে, তার মানে এটা হচ্ছে সরি, এগুলো হচ্ছে যেহেতু ডিঅক্সি রাইবোজ সুগার নেওয়া হচ্ছে, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন বা ডিঅক্সি থাইমিডিন মনোফসফেট, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট, ডিঅক্সি সাইটোসিন মনোফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন মনোফসফেট, ডিঅক্সি সাইটিডিন মনোফসফেট। এটাও একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। সো আমরা কি করছি দেখো, এই যে 3 নম্বর কার্বনের সাথে ফসফেটের কানেকশন দিয়েছে, 3 নম্বর কার্বনের সাথে ফসফেটের কানেকশন দিয়ে দিছি, 3 নম্বর কার্বনের সাথে ফসফেটের কানেকশনটা দিয়ে দিছি। এইভাবে করে আমরা কিন্তু উপর নিচে করে একটা মডেল দাঁড় করায় ফেলছি বা একটা হেলিক্স আমরা বানায় ফেলছি। সো ওয়াটসন এবং ক্রিক আমাদেরকে কিন্তু যে মডেলটা বলেছে ডাবল হেলিক্স মডেল, সেখানে ওনারা বলার চেষ্টা করেছে বা ওনারা মনে করেছে যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক একটা স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে একটা প্যাঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির যেরকম দুই দিকে রেলিং থাকে, বা সিঁড়ির যে দুই রকম হেলান দেওয়ার জন্য বা ধরার জন্য রেলিং থাকে, এরকম দুইটা হেলিক্স থাকে, মাঝখানে সিঁড়ির যে স্টেপগুলো থাকে এগুলো থাকে। সো এরকমভাবে চিন্তা করেছে। তো আমরা এক পাশের রেলিং কিন্তু রেডি করে ফেলেছি, এখন ওই পাশের রেলিংটা বানাতে হবে, তাই তো? আমরা যদি চিন্তা করি যে ডিএনএ দেখতে এরকম, হ্যাঁ, এই যে সিঁড়ির মতো, তাই তো? এই যে এগুলো হচ্ছে রেলিং আর এগুলো হচ্ছে সিঁড়ির স্টেপ। সো আমরা যদি এরকম চিন্তা করি, তাহলে দেখো এই যে এই রেলিংটা আমরা কিন্তু
এইখানে এইখানে বানায় ফেলছি। সো রেলিং কী দিয়ে তৈরি হয়েছে? আসলে রেলিংগুলো তৈরি হয়েছে আসলে এই যে সুগারগুলো দিয়ে, তাই তো? সুগারগুলো হচ্ছে এখানে রেলিংটা তৈরি করছে, এই যে একটা রেলিং তৈরি হয়েছে, ঠিক আছে? সো আমরা এরপর দেখবো যে ডাবল হেলিক্স, যে দুইটা হেলিক্স থাকে বা দুইটা যে তোমার পেঁচানো সূত্রক থাকে, এই সূত্রক দুইটা আসলে অ্যান্টি প্যারালাল থাকে, মানে বিপরীতমুখী সমান্তরাল। একজন যদি উপর থেকে নিচে যায়, আরেকজন নিচ থেকে উপরে ওঠে, বিপরীতমুখী। একজন যদি উপর দিকে, একজন নিচের দিকে, আর এরা সমান্তরাল, মানে সমান্তরাল থাকবে। ব্যাপারটা এরকম, এই যে দেখো আমরা আবার রাখতেছি বিপরীতমুখী সমান্তরাল, একজন যদি ডিরেকশন এদিকে থাকে, আরেকজনের ডিরেকশন এদিকে, কিন্তু এরা কিন্তু সমান্তরাল। সো এটাই হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে আমরা যদি একটা সূত্রক রেডি করে ফেলি, তাহলে এখন আমাদের ওই পাশে আরেকটা সূত্রক রেডি করা লাগবে। সো দেখো আমরা এই যে একটা সূত্রক আমাদের রেডি আছে, ওইখানে আমরা আরেকটা সূত্রক এনেছি, এবং ওই সূত্রকটা আমরা এমনভাবে এনেছি যেন এটার বিপরীতমুখী সমান্তরাল হয়। তাহলে বিপরীতমুখী কীভাবে? দেখো এখানে সুগার ডিরেকশনটা উপরের দিকে, এইদিকে সুগারের ডিরেকশনটা আমরা নিচের দিকে রেখেছি, এবং আগের মতোই সেম। দেখো এই যে 3 নম্বর সাথে ফসফেটের, 3 নম্বর সাথে ফসফেট, 3 নম্বর সাথে ফসফেটের কানেকশন দিয়ে আমরা ওই পাশে কিন্তু আরেকটা সূত্রক অলরেডি বানায় ফেলেছি, এবং এদিকে একটা সূত্রক, ওইদিকে একটা সূত্রক, দুইটা মিলে আমাদের কিন্তু দুইটা সূত্রক রেডি হয়ে গেছে। কিন্তু এখন সময় হয়েছে এদের মধ্যে এই বরাবর কানেকশন দেওয়ার। এই বরাবর এখন আমাদেরকে একটু কানেকশনটা দিতে হবে। সো দেখো এখানে আমরা কানেকশনটা দিয়ে দিচ্ছি। এই ছবিটা তোমাদের অনেক কঠিন লাগতে পারে, অনেক প্যারা লাগতে পারে, বাট এটা আসলে খুবই সহজ একটা ছবি। আমরা জাস্ট এখানে একটু দেখবো, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের সুগার, এই যে আমাদের সুগার, 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 এই যে এখানে উল্টানো সুগার, দেখো এই যেহেতু এটা বিপরীতমুখী, সো এই যে সুগার। এটা হচ্ছে আমাদের এই পাশের একটা বেস, এটা হচ্ছে একটা বেস, এটা একটা বেস, এটা একটা বেস, আর এগুলো তো হচ্ছে ফসফেট, 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 ফসফেট। সো এখানে দেখো কানেকশনটা হয়েছে 3-এর সাথে ফসফেটের, 3-এর সাথে, 3-এর সাথে, 3-এর সাথে ফসফেটের। এখানেও সেম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা বেস, এটা বেস, এগুলো হচ্ছে ফসফেট, 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 ফসফেট। সো 3-এর সাথে, 3-এর সাথে কানেকশন হয়েছে, 3-এর সাথে কানেকশন হয়েছে, 3-এর সাথে কানেকশন হয়েছে। সো ক্লিয়ার, আমাদের দুইটা আলাদা আলাদা দুইটা হেলিক্স এখানে আছে। এবং দেখো এই যে আমরা পাশাপাশি কানেকশনের কথা বলছিলাম, দেখো এই দুইটা অ্যাডেনিন এবং থাইমিন, এই যে দুইটা খাট দুই পাশে আসছে, এবং এদের মধ্যে দেখো দুইটা ডাবল বন্ড তৈরি হয়েছে, দুইটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে যখনই একটা পিউরিন ক্ষার আসবে, তার সাথে একটা পাইরিমিডিন ক্ষার আমাদের এই পাশে আনতে হবে। এটা হচ্ছে একদম বেসিক রুলস। সো আমরা এটাও ফিক্সড করে দিয়েছি যে অ্যাডেনিনের সাথে অলওয়েজ থাইমিন আসবে, থাইমিনের সাথে অলওয়েজ অ্যাডেনিন আসবে, এবং গুয়ানিনের সাথে অলওয়েজ সাইটোসিন আসবে, সাইটোসিনের সাথে অলওয়েজ গুয়ানিন আসবে। এটা ফিক্সড, ঠিক আছে? এটা একদম রুলস। সো আমাদের প্রত্যেকবারই এরকমই আনতে হবে, এবং যখন অ্যাডেনিন আর থাইমিন আসবে তখন দেখো অলওয়েজ ডাবল বন্ড বা দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা এরা কানেক্টেড হয়। বাট যখন গুয়ানিন এবং সাইটোসিন আসবে তখন এরা 3টা হাইড্রোজেন বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা কানেক্টেড হয়। সো এই হচ্ছে আমাদের একটা কমপ্লিট নিউক্লিক অ্যাসিড কিন্তু আমরা রেডি করে ফেললাম, এবং এই নিউক্লিক অ্যাসিডকে আমরা বলবো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। কারণ ডিএনএর যে ডাবল হেলিক্স মডেলটা প্রপোজ করেছেন ওয়াটসন এবং ক্রিক, সেই প্রত্যেকটা রুলস মেনেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটা রেডি করেছি। এখন এখানে তোমাদের একটু কনফিউশন হতে পারে, দেখো এখানে বলছে যে এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, তাই না? এরকম একটা কথা বলা আছে। আবার এখানে বলছে এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। এই যে 3 প্রাইম 5 প্রাইম, এই কথাগুলোর আসলে মানে কি? এই কথাগুলো আমাদের জানা লাগবে, কারণ আমরা পরবর্তী টপিকগুলো পড়তে গেলে এই 5 প্রাইম 3 প্রাইমের এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসবে। একটু খেয়াল করতে ভিডিও হচ্ছে কিনা, নাকি ক্লোজ হয়ে গেছে? আচ্ছা, আচ্ছা, তাহলে চলো আমরা 5 প্রাইম জিনিসটা বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো। দেখো যে এখানে যে 5 নাম্বার কার্বনের যে ফসফেটটা আছে, সেই কিন্তু যদি আমরা এটাকে ডিএনএর একদম স্টার্টিং হিসেবে চিন্তা করি, তাহলে এই 5 প্রাইম প্রান্তের যে ফসফেটটা আছে এটা কিন্তু ফ্রি অবস্থায় আছে বা মুক্ত অবস্থায় আছে, ও কারোর সাথে বন্ধন তৈরি করে নাই। আবার এটাকে যদি আমরা ডিএনএর একদম এন্ড চিন্তা করি, তাহলে এন্ডের যে 3 নাম্বার কার্বনটা আছে, সেও কিন্তু দেখো কোনো ফসফেটের সাথে আর বন্ধন তৈরি করে নাই। এখানে যেহেতু 5 নাম্বার কার্বনটা ফ্রি আছে, এই জন্য এটা 5 প্রাইম এন্ড আমরা বলতেছি। এখানে 3 নাম্বার কার্বনটা ফ্রি আছে, এই জন্য এটাকে আমরা 3 প্রাইম এন্ড বলতেছি। ঠিক এই পাশেও সেম, যে এখানে যেহেতু 3 নাম্বার কার্বনটা ফ্রি আছে, কারোর সাথে সে বন্ধন তৈরি করে নাই, সো এই জন্য এটাকে আমরা 3 প্রাইম এন্ড, আর ঠিক একইভাবে এটাকে আমরা 5 প্রাইম এন্ড বলতেছি। এবং এটা দিয়েও আমরা বোঝাচ্ছি যে এই স্ট্র্যান্ডগুলা একটা আরেকটার অ্যান্টি প্যারালাল বা বিপরীতমুখী সমান্তরাল। সো এই হচ্ছে আমাদের ডিএনএর স্ট্রাকচার। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দিয়ে দেখার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরেও যারা এখন পর্যন্ত বুঝোনি, তোমাদের জন্য আরও সহজ সহজ ছবি দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব।
সো দেখো তোমাদের বইয়ের যে ছবিটা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা একটু দেখি, এই যে এগুলো হচ্ছে আমাদের সুগার, এটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বেস, হ্যাঁ এই লাইনে সব বেস, এরাও বেস, এরা হচ্ছে সুগার, আর এই হচ্ছে সব ফসফেট, এই হচ্ছে সব ফসফেট। সো আমরা এদের মধ্যে উপর নিচে কানেকশন দিয়েছি যে এই জায়গাতে, তাই না? এই জায়গাতে কানেকশন দিয়েছি 3 নম্বর কার্বনের সাথে, আর পাশাপাশি কানেকশন দিয়েছে দেখো অ্যাডেনিন থায়ামিন ডাবল বন্ড আর গুয়ানিন সাইটোসিন ট্রিপল বন্ড দিয়ে এরা কানেক্টেড হয়েছে। সো ডিএনএটা আসলে তো এত এরকম স্ট্রেট না, বা আমরা এখানে যে 2D ছবি আঁকছি এরকম 2D না, এটা তো একটা 3D স্ট্রাকচার, তাই না? সো এটা আসলে কিভাবে থাকে, এটা এরকম প্যাঁচানো থাকে, ঠিক আছে? এটা আসলে এরকম একটু দ্বিসূত্রক প্যাঁচানো সিঁড়ির মতো, ঠিক আছে? সো আমরা যদি এটা এরকমভাবে একটু আঁকতে চাই তাহলে দেখবা যে এই যে আচ্ছা এটা এখানে হচ্ছে ওকে। তো দেখো আমরা যে এই ডিএনএটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা 2D স্ট্রাকচার বা একটা স্ট্রেট স্ট্রাকচার। আসলে কিন্তু ডিএনএ এরকম না, ডিএনএ তো একটা 3D স্ট্রাকচার। সো এটা দেখতে এরকম প্যাঁচানো সিঁড়ির মতো, তাই না? এটা হচ্ছে একটা প্যাঁচানো সিঁড়ির মতো। সো তোমরা যখন ডিএনএ ছবি আঁকবা পরীক্ষায় তখন তোমাদেরকে অবশ্যই এই ছবিটা আঁকতে হবে। ওকে, সো এই ছবিটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় আঁকতে হবে, এই ছবিটা। ওকে, এবং এখানে যে ডাবল বন্ড ট্রিপল বন্ড দেওয়া আছে এইভাবে করে তোমরা আঁকতে হবে, এবং এখানে যে ফসফরিক অ্যাসিড দেওয়া আছে এটাকে চাইলে তোমরা শুধুমাত্র পি লিখে রাখতে পারো, এখানে শুধু পি লিখেও রাখতে পারো, তাহলেও হবে, সমস্যা নেই। পুরো ফসফরিক অ্যাসিডটা না এঁকে, এবং এখানে অবশ্যই তোমরা 5' এন্ড এবং এটাকে অবশ্যই 3' এন্ড, এটাকে অবশ্যই 3' এন্ড, সরি 5' এন্ড, এবং এটাকে অবশ্যই 3' এন্ড, এই মার্কিংটা তোমরা করবা। আর এই ছবিটাও চাইলে দিতে পারো সাপ্লিমেন্টারি হিসেবে, আমার মনে হয় এটা দেওয়া ভালো। এই ছবিটা এবং এই ছবি, দুটো ছবি তোমাদের পরীক্ষায় আঁকতে হবে। এখন আসি আমরা কিছু ক্যালকুলেশন করবো বা কিছু হিসাব নিকাশ করবো আমরা ডিএনএ এর গঠন থেকে। সেটা হচ্ছে এই যে দেখো আমরা যদি একটা পূর্ণ তরঙ্গ চিন্তা করি ডিএনএ এর স্ট্রাকচার মধ্যে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? একটা পূর্ণ তরঙ্গ চিন্তা করি, তাহলে হচ্ছে এইটুকুর যে লেন্থ সেটা হচ্ছে 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রম বলা আছে, 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এবং এটাও বলা আছে যে এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে টোটাল 10টা স্টেপ থাকবে, এটা একদম রুলস। তো 10টা স্টেপ থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10টা স্ট্রাকচার থাকবে, এটাই হচ্ছে একদম আমাদের ফিক্সড রুলস। ওকে, তাহলে একটা পূর্ণ তরঙ্গের মধ্যে 10টা স্টেপ থাকবে, এটার লেন্থ হবে 34 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেকটা স্টেপের মাঝখানে মাঝখানে দূরত্বটা কতটুকু হবে? অবশ্যই কি 0.34 ন্যানোমিটার বা 3.4 অ্যাংস্ট্রম। সো এটা হচ্ছে কি এই দুটা স্টেপের মাঝখানে দূরত্ব, আমরা 10টা স্টেপ বলতেছি, এই এক একটা স্টেপ থেকে একটা স্টেপের দূরত্ব হবে, মানে এইটুকু দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা। আর এখানে তাদের ব্যাসটা যদি আমরা চিন্তা করি, মানে আড়াআড়িভাবে যদি ব্যাস চিন্তা করি, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। সো এই ছিল কিছু ক্যালকুলেশন। এছাড়াও আরও একটা জিনিস তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই ডিএনএর যে গঠন এখানের মধ্যে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি একটা একটা বড় একটা খাঁজ দেখতে পাচ্ছি, আবার এখানে দেখো একটা ছোট খাঁজ দেখতে পাচ্ছি। সো এই যে দুটো জিনিসকে আমরা এটাকে বলি মেজর গ্রুভ, এটাকে বলি মাইনর গ্রুভ, মানে এটা হচ্ছে বড় খাঁজ, এটা হচ্ছে ছোট খাঁজ। তাহলে বড় খাঁজ এবং ছোট খাঁজ, তাহলে মেজর গ্রুভ এবং মাইনর গ্রুভ নামে দুটো গ্রুভ থাকে ডিএনএ গঠনে, এই জিনিসটাও তোমরা খেয়াল করবা। তো আমরা মোটামুটি হচ্ছে একটা ডিএনএ স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে, কিভাবে নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিওসাইড তৈরি হলো, কিভাবে নিউক্লিওটাইড তৈরি হলো, কিভাবে নিউক্লিক অ্যাসিড তৈরি হলো, সবই থিওরিটিক্যালি একদম বুঝলাম, এবং ছবি দিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাই দিলাম যে কিভাবে আসলে ডিএনএটা থাকে। এখন কথা হচ্ছে তোমরা পরীক্ষায় এই যে ডাবল হেলিক্স মডেল যদি আসে তাহলে কিভাবে লিখবা, সেটা তোমাদের বইয়ে সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে। সেটা যদি তোমরা পড়ো আমার এই ক্লাসের পরে, দেখবা যে এটা একদম তোমাদের কাছে জলবত্তরলং, মানে একদম পানির মতো সহজ হয়ে গেছে, এবং এটা বুঝতে আর কোনো সমস্যাই থাকবে না। আর আমি আসলে সাজেস্ট করি যে বইয়ের মতো একদম মুখস্থ করে লেখার থেকে তুমি যদি ব্যাপারটা বুঝে থাকো তাহলে তুমি ছবি এঁকে নিজের মতো করেই এক্সপ্লেন করো, নিজের মতো করেই বর্ণনা দিয়ে দাও, সেটাও তুমি করতে পারো। এটা আমার মনে হয় এটাই ভালো, কারণ তোমরা সবাই যদি একই রকমভাবে লিখো তাহলে যে ব্যাপারটা দাঁড়ায়, আর যদি কেউ একজন একটু ডিফারেন্টভাবে লিখে বা অন্যদের থেকে একটু অন্যভাবে লিখে নিজের মতো করে লিখে, তাহলে কিন্তু এটা টিচারদের অ্যাটেনশন পায়, এবং টিচাররা মনে করে যে এই স্টুডেন্টটা হয়তো সে হচ্ছে একটু বেশি শ্রম দিয়েছে বা একটু সময় দিয়েছে, সো তার ইমপ্রেশনটা অবভিয়াসলি ভালো হয়ে যায়।
সো এটা একটু খেয়াল করবা, তোমরা যদি বুঝে থাকো ব্যাপারটা তাহলে নিজে নিজে একটা নোট রেডি করে ফেলার চেষ্টা করবা। আমি ক্লাসে যেভাবে বলে দিয়েছি সেভাবে করি তোমরা কীভাবে নিউক্লিক অ্যাসিড তৈরি হইলো, কীভাবে নিউক্লিওটাইড তৈরি হইলো, এই সবগুলো বিষয় এক্সপ্লেন করে তারপর ডিএনএ ডাবল হেলিক্স মডেলের জন্য আমাদের কী কী লাগবে, যেমন আমরা বলছিলাম 2টা হেলিক্স লাগবে, একটা অ্যান্টি প্যারালাল হবে, একটা 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ড, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে, এবং এর রেলিংটা কী দিয়ে তৈরি হবে, স্টেপগুলো কী দিয়ে তৈরি হবে, এবং সর্বশেষ এই ক্যালকুলেশনগুলো দিয়ে তুমি যদি একটা সুন্দর একটা নোট রেডি করে ফেলো তাহলে এটা তোমার জন্য অনেক বেশি কাজে লাগবে এবং পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে কিন্তু এটা হেল্প করবে। সো আমরা ডিএনএর গঠনটা তো দেখলাম, এবার একটু আমরা বই থেকে দেখব যে তোমাদের বইয়ে কিভাবে লেখা আছে, তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে। তো এটা তোমাদের বইয়ের ছবি, বইয়ের মধ্যে এইভাবেই লেখা আছে। আমি এখানে ভিতরে আর ডিটেলস যাচ্ছি না, কারণ তোমরা যদি নিজেরা একটু রিডিং পড়ো তাহলে আমার মনে হয় এখানে না বোঝার কিছুই নাই। আমি তোমাদেরকে এর থেকেও অনেক বেশি কিছু বলেছি, অনেক বেশি ছবি দেখিয়েছি। সো তোমরা অনায়াসে খুব ইজিলি এই লেখাগুলো বুঝে যেতে পারবে, ঠিক আছে? সেই জন্য আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ডিএনএ কী কাজ করে। ডিএনএ যে আমরা তৈরি করলাম এত কষ্ট করে, আমরা ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেলটা পড়ে পড়ে একটা ডিএনএ কীভাবে থাকে সব কিছু দেখলাম, বুঝলাম। এখন দেখি যে ডিএনএ আসলে কাজটা কী করে। তো তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি ডিএনএ কী কাজ করে, তোমরা ঝটপট কিন্তু এক কথা একদম বলে দেবা যে ভাইয়া বংশগতির ধারাবাহিকতা নিয়ন্ত্রণ করে, বা আমাদের বাবা মার থেকে যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে আসছে সেগুলো মূলত ডিএনএর মাধ্যমেই আসছে। সো দ্যাটস রাইট, এটা একদম সঠিক বলেছো। তারপরে আরও কিছু কাজ আমরা দেখে থাকি, যেমন হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সো এই জিনিসটাতে আমি সবসময় স্টুডেন্টদের কনফিউশনটা ভাঙার চেষ্টা করি। আমি ওদেরকে সবসময় একটা প্রশ্ন করি যে ক্রোমোজোম, ডিএনএ, জিন, নিউক্লিয়াস, হ্যাঁ এই জিনিসগুলা তোমার তোমার কনসেপশন ক্লিয়ার আছে কিনা, যে ক্রোমোজোম কি, ডিএনএ কি, জিন কি, এবং হচ্ছে নিউক্লিয়াস কি, কে কার ভিতরে থাকে এবং কোনটা কোথায় থাকে, কার কি কাজ, এগুলো তোমাদের কনসেপশন অলওয়েজ ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আমরা তোমার গত ক্লাসে আলোচনা করেছি, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা। তাহলে তোমার ক্রোমোজোম থেকে শুরু করে ক্রোমোজোম, ডিএনএ, জিন, নিউক্লিয়াস সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। গত ক্লাসে আমরা নিউক্লিয়াস এবং ক্রোমোজোম নিয়ে কথা বলেছি, সেই ডিসকাশনে গেলে তোমরা এই ব্যাপারটা আরও বেশি বুঝতে পারবা। তো ক্রোমোজোম টপিকটা যখন তুমি ক্লাসটা করবা তখন বুঝতে পারবা। এরপর আসলে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, এটা তোমাদের এমসিকিউতে আসে যে বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কে কাজ করে, আনসার হচ্ছে ডিএনএ। তারপর দেখো যে আমাদের যে কথাগুলো তোমরা বলছো যে সকল বৈশিষ্ট্য ধারণ করে, বৈশিষ্ট্য বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট করে, বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, আমাদের যাবতীয় শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, তারপর হচ্ছে মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। মিউটেশন মানে হচ্ছে যে ডিএনএর মধ্যে যদি কোনো চেঞ্জ চলে আসে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শারীরিক দুর্বলতা বা অ্যাবনর্মালিটি তৈরি হয়, সেগুলো কিন্তু ডিএনএর মধ্যেই ঘটে থাকে। এবং ডিএনএ এবং তার হেলিক্সের কোনো অংশে যদি কোনো প্রবলেম দেখা যায় তাহলে ডিএনএ কিন্তু সেটা রিপেয়ার বা মেরামত করে নিতে পারে। সো এইগুলো হচ্ছে ওভারঅল ডিএনএর কাজ। এগুলা আসলে মুখস্থ করার কিছুই নাই, আমরা বুঝি এবং জানি, তোমার ভাষায় সুন্দর করে লিখতে পারলেই হবে, ঠিক আছে? সো ডিএনএ নিয়ে আমাদের পড়াশোনা শেষ। আজকের লাস্ট টপিক এই ক্লাসের সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আমরা এখন আরএনএ পড়বো, ঠিক আছে? তো চলো আমরা আরএনএটা শুরু করি। ডিএনএর সাথে আরএনএর কী কী পার্থক্য বলেছিলাম তোমরা একটু ঝটপট একটু মনে করো তো দেখি, একটু আমাকে তোমরা নিজেরা বলো একটু দেখি। তো একটু কমেন্ট করতে পারো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে যে তুমি ডিএনএ এবং আরএনএর পার্থক্যগুলো বলতে পেরেছো কিনা, যেগুলো আমি একটু আগেই বলে আসছিলাম।